ধরে ওরা পেছন দিক থেকে মারতে থাকে। নৃশংস নিষ্ঠুর আচরণ করা হয়েছে। উপরের 7 তলায় এগুলো অনেক লোক। এই সেলগুলোতে খুব আর্লি টাইমে মানুষ ছিল, কারণ এখানে আমরা তাজা খাবার পাই। ইসলামকে শেষ করে দেওয়ার জন্য এদের একটা বিশাল ভূমিকা ছিল। ৩৬ মিন্টো রোড, সিটিটিসি ভবনের ৭ তলা। গেল ৮ বছরে এই তলাতে কত নিরীহ নিষ্পাপ মানুষের জীবন তছনছ হয়ে গিয়েছে তার কোনো হিসেব নেই। বিভিন্ন লোককে ইনজেকশন দিয়েও গুম করে রেখে দিত, পা উপর দিকে টানিয়ে নিচ দিকে পিটাইতো। আমার ভাইদেরকে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। এই যে লোকটা সচল লোক ছিল, আজকে হাঁটতে পারে না। এটা হচ্ছে 7 তলার সেল, এখানে রাখা হতো, নিচতলার সেলে রাখা হতো, তারপরে 5 তলাতেও ছিল। তাদের কি এরকম কোনো সেল রাখার অধিকার আছে কিনা আইনত? ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবার নানা ধরনের পরিকল্পনা হাতে নেওয়া হয়। খুলনার খালিশপুরে নির্মাণাধীন একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে 10 জনকে আটক করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযানে চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন বৈঠকের সময় 7 জঙ্গিকে আটক করেছে পুলিশ। জামাতুল আনসার ফিল হিন্দাল সারিকিয়ার 3 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বাসলে গাজী হয়ে মল্লে শহীদ হবে। সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। দুর্গম এলাকায় অভিযান চালিয়ে 5 সদস্যকে আটক করেছে র্যাব। পাহাড়ে অভিযান চালিয়ে এ পর্যন্ত 2টি ভিডিও উদ্ধার করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। শুধুমাত্র র্যাব এককভাবে জেএমবি, এবিটি এবং হিজবুত তাহরির 26 জন জঙ্গি গ্রেফতার করেছে। সরকারের এসব জঙ্গি নাটকে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে এদেশের আলেম সমাজকে। মাদ্রাসা ছাড়াও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা কিছুটা ধার্মিক, তাদেরকে টার্গেট করে জঙ্গি হিসেবে মিডিয়া ট্রায়াল দেওয়া হতো। আলেমদেরকে শেষ করে দেওয়ার জন্য এদেশ থেকে ছাত্রকে তুলে আইনে এনে এখানে ভরে রেখে দিচ্ছে। কত নিরীহ ছেলে পেলে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য এদের একটা বিশাল একটা ভূমিকা ছিল। হিন্দু অফিসাররা আমাদেরকে পাইলে যে কি পরিমাণ আক্রোশ দেখাইতো। তদন্তসি নন্দলাল আমাকে লাগাইতে হবে পিছনে, আমার দিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা। ওই মেয়েটার সাথে আমি বসে আছি, মেয়েটা আমাকে জড়ায় ধরতেছে। আল্লাহ, আমার যে এত অসহায় লাগতেছিল নিজেকে। এর মধ্যে শুরু হয়েছে আরেক কাহিনী। একটা সিগারেট জ্বালায় নিয়ে আসছে, হাতে এইভাবে ধরায় দিচ্ছে, সিগারেটটা ফেলে দিচ্ছে, আমার এগালে দিছে, এইভাবে এইভাবে একটা মারছে, চিৎকার করে কান্না করছে। আর একটা দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে, আল্লাহ আল্লাহ হারুন এবং তারা যারা করছে, আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো। একজন আল্লাহর কাছে ক্ষমা পাবে না, আল্লাহ রসুলের কাছে জবাব দিতে পারবে না কেউ। এসব নাটকগুলোর অধিকাংশের স্ক্রিপ্ট প্রায় একই রকম। সব ক্ষেত্রেই গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে কোনো একটি বাড়িতে অভিযান চালানো হতো। রাতভর বাড়িটি ঘিরে রাখার খবর গণমাধ্যমে ব্রেকিং চলবার পর ভোর রাতে ঘরে ঢুকে কথিত জঙ্গি ধরে আনা হতো। পরদিন সকালে প্রেস ব্রিফিং হবে, সেই খবর আগের দিনই গণমাধ্যমে পাঠানো হয়ে যেত। পরদিন গণমাধ্যমে কি ব্রিফ করা হবে সেটাও সাজানো থাকতো আগের রাতেই। গোপন সূত্রের খবরে র্যাবের একটি দল রাত 3টা থেকে বাড়িটি ঘিরে রাখে। সকালে তারা বাড়ির ভেতরে অভিযান পরিচালনা করে। বিএনপি আমলের জঙ্গি আস্তানায় অভিযানগুলো সাংবাদিকদের জানিয়ে করা হতো, এমনকি বিভিন্ন টেলিভিশনের লাইভের মাধ্যমে দেখানোর সুযোগও হতো সেই সময়টাতে। কিন্তু আওয়ামী লীগের জঙ্গি অভিযানে আজ পর্যন্ত কোনো সাংবাদিকদের আগে থেকে জানানো হয়নি। বিভিন্ন জঙ্গি আস্তানা ঘিরে রাখার নাটক সাজানো হলেও তার ভেতরে আসলে কি হচ্ছে তা দেখারও সুযোগ হয়নি কোনো সাংবাদিকের। বেশ কিছু জিহাদি বই পেয়েছি, প্রচুর পরিমাণ বিস্ফোরক, যার ভিতরে রেডি আইডি সহ সেগুলো রয়েছে। এ ধরনের নাটক সাজিয়ে গেল 15 বছর আওয়ামী লীগ সরকার কত মানুষকে গুম, খুন আর কত মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছে তার কোনো হিসেব নেই। আমরা এখানে সিটিটিসির গুম সেল দেখলাম। এই গুম সেলগুলো আরো সংস্থা আছে, এই গুম সেল র্যাবের আছে। সেখানে অনেককে গুম রাখা হতো, নির্যাতন করা হতো। আমরা সরাসরি এটার ভিকটিম। চোখে কালো কাপড় দিয়ে বেঁধে দেয়, ধরে ওরা পেছন দিক থেকে মারতে থাকে। কারাগারগুলোকে অত্যাচারের সেল বানানো হয়েছে। আওয়ামী লীগের গেল 15 বছরে বাংলাদেশ দাড়ি টুপিওয়ালা মানুষদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এদেশকে জঙ্গি আস্তানা হিসেবে প্রতিষ্ঠিত করতে হাসিনার সরকার নতুন নতুন জঙ্গি নাটক মঞ্চস্থ করতে থাকে। জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই, মাদকের সঙ্গে কোনো আপোষ নাই, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। কাউকে ভয় পাবেন না,
আমরা একসঙ্গে কাজ করব, এরা বিদায় হবে, আমরা থাকবো। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশকে নিয়ে কাউন্টার টেরোরিজম পুলিশ ব্যুরো নামে একটি বিশেষ ইউনিট গঠনের সুপারিশ করে এবং এর প্রয়োজনীয়তা কতটা ভয়ানক সেটা বোঝানোর জন্য প্রথমেই সাজানো হয় হলি আর্টিজান জঙ্গি হামলার নাটক। সারা দুনিয়ার কাছে বাংলাদেশকে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করবার পর 2016 সালে 600 জনকে নিয়ে ঢাকা মহানগর পুলিশের নতুন আরেকটি শাখা উদ্বোধন করা হয়, যার নাম রাখা হয় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, সংক্ষেপে যাকে বলা হয় সিটিটিসি। সেল আছে, অন্য কোনো সেল আছে কিন্তু পুরোটা পুকুরের পাড় দিয়ে সব এখানে সব আরুনের চেম্বার ছোট ছোট নিচতলায় সেল আছে, অনেক 7 তলায় আছে। ইসলামী বইও পাইছি, কোরআন শরীফের কভার পাইছি। ছোট ছোট সেল যেগুলাতে কোনো জানালা নাই, উপরের 7 তলায় এখানে অনেক রুম। প্রথম দিকে পুলিশের বিশেষ এই শাখাটি খুব বেশি আলোচনায় আসতে না পারলেও 2021 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামানকে সিটিটিসির প্রধানের দায়িত্ব দেওয়া হয়। মূলত হকপন্থী আলেমদের বেছে বেছে জঙ্গি বানানোর পরিকল্পনা বাস্তবায়ন করতেই এজেন্ট ধনঞ্জয় তাকে এই পদে বসায়। গোল্ড স্মাগলার ধনঞ্জয়ের সাথে আগে থেকে আসাদুজ্জামানের ঘনিষ্ঠতা থাকায় ধনঞ্জয় কোটায় সিটিটিসি প্রধানের পদ পাগিয়ে নেয় সে। গ্রেপ্তারের পরে আরো ভয়ঙ্কর তথ্য পেয়েছি, বিদেশি অনেক টিম এসে তাদের দেশে যে সকল এরকম বিকৃত মনা অপরাধী ছিল তাদের বিষয়ে তারা তথ্য নিয়েছে। ভারতীয় কোটায় দায়িত্ব পেয়ে একের পর এক সুপার ডুপার হিট সব জঙ্গি নাটক মঞ্চস্থ করতে থাকে আসাদুজ্জামানের সিটিটিসি। 2021 সালের পরে আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটে নাই। আমাদের জনগণ সচেতন হচ্ছে, সিটিটিসিকে এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সহায়তা করছে। বিদেশে বসে কেউ সরকারের সমালোচনা করলেও তাদেরকে টার্গেট করে নানা ধরনের গাঁজাখুরি গল্প সাজাতো আসাদুজ্জামান। Realme 55KSA@gmail.com এই ইমেল আইডি থেকে একটি হুমকি বার্তা আসে, যেখানে উল্লেখ ছিল 27শে এপ্রিল তারিখে শেখ হাসিনাকে ভোর 4টায় গুলি করা হবে। বাংলাদেশ পুলিশের ক্ষমতা নেই এই হামলা ঠেকানোর, মহারণের সাক্ষী হবে 27শে এপ্রিল। আসাদের সাজানো এসব নাটকগুলো সবই প্রায় একই রকম। দাড়ি টুপিওয়ালা লোকজনকে ধরে নিয়ে গুম করে রাখা হতো কয়েক মাস, এরপর গুম হয়ে থাকা আলেমদেরকে হঠাৎ করেই কোনো এক কথিত জঙ্গি আস্তানায় আবিষ্কার করা হতো। এসব নাটক করতে গিয়ে 1.5 মাসের শিশুকে পর্যন্ত হত্যা করেছে পাষণ্ড আসাদুজ্জামান। 10 জন জঙ্গিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, এর মধ্যে 4 জন পুরুষ, 6 জন মহিলা, সাথে 3 জন ছোট্ট শিশুও ছিল। সাংবাদিকেরা আসাদুজ্জামানের এসব গাঁজাখুরি গল্পকে কখনোই কোনো ধরনের যাচাই বাছাই না করে একপাক্ষিক খবর প্রচার করেছে। তাদের সেই মিথ্যা সংবাদের কারণে কত নিরীহ মানুষের পরিবার ধ্বংস হয়ে গিয়েছে তা একে একে বের হতে শুরু করেছে।